কার অনুমতিতে শাহজালালের বিমান বাহিনীর সদস্যরা জানতে বেবিচককে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের চিঠি, ভাতা ও ব্যয়ের ব্যাখ্যা চায় অর্থ মন্ত্রণালয়। এখনো শেখ হাসিনাকেই প্রধানমন্ত্রী দেখছে মৎস্য অধিদপ্তর। সম্মাননার নামে অর্থ হাতানোর চেষ্টা, খোদ মহাপরিচালকের সম্পৃক্ততার জন্য। নির্বাচনে ইসলামী দলগুলো বৃহত্তর জোটের আভাস, ইসলামী আন্দোলনের সংস্কার শেষে 1.5 বছরের মধ্যে ভোটের দাবি। রাশিয়ায় ইউক্রেন যুদ্ধ বৈশ্বিক রূপ নিচ্ছে বললেন পুতিন। তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে দাবি ইউক্রেনের সাবেক সেনাপ্রধানের। অ্যান্টিগা টেস্টের প্রথম দিনে ক্যারিবীয়দের স্কোর 5 উইকেটে 250 রান, নিয়ন্ত্রিত বোলিং স্বস্তি টাইগার শিবিরে। দেখছিলেন শিরোনাম সংবাদ, সকালের সাথে আছি আমি ফারজানা আলিনা। শাহজালাল বিমানবন্দরে 2021 সালের পর বিমান বাহিনীর সদস্য সংখ্যা কোন প্রক্রিয়া এবং কার অনুমতিতে ধাপে ধাপে বৃদ্ধি করা হয়েছে তা জানতে বেবিচকের কাছে ব্যাখ্যা চেয়েছে বেসামরিক বিমান চলাচল এবং পর্যটন মন্ত্রণালয়। এর আগে বিমান বাহিনীর অতিরিক্ত সদস্যদের ভাতা প্রদান এবং এইড টু সিভিল পাওয়ারের আওতায় আনার সুযোগ আছে কিনা তা জানতে চেয়ে চিঠি দিয়েছে অর্থ মন্ত্রণালয়। বিস্তারিত আলিমুজ্জামান সাফওয়ানের রিপোর্টে। গত 5 আগস্ট দেশ ত্যাগ করে ভারতে পালিয়ে যায় শেখ হাসিনা। এর কিছুক্ষণ পরই বিমানবন্দর অরক্ষিত রেখে নিরাপত্তার দায়িত্বে থাকা এপিবিএন সদস্যরাও পালিয়ে যায়। এতে অস্থিরতা দেখা দেয় শাহজালাল বিমানবন্দরে। বন্ধ করে দেওয়া হয় ফ্লাইট ওঠানামা সহ বিমানবন্দরের যাবতীয় কার্যক্রম। কয়েক ঘন্টা বন্ধ থাকার পর বিমান বাহিনীর সদস্যরা নিরাপত্তার দায়িত্ব নিলে স্বাভাবিক হয়ে আসে বিমানবন্দরের কার্যক্রম। তবে ধাপে ধাপে বিমান বাহিনীর 1450 জন সদস্য নিরাপত্তার কাজে নিয়োজিত করা নিয়ে উঠেছে নানা প্রশ্ন। কোন প্রক্রিয়ায় কার নির্দেশে বিমান বাহিনীর এ সদস্যদের দায়িত্ব দেওয়া হয়েছে তা জানতে চেয়েছে অর্থ মন্ত্রণালয়। পাশাপাশি বেবিচকের বিধিমালা অনুযায়ী এইড টু সিভিল পাওয়ারের আওতায় বিমান বাহিনীর সদস্যদের নিয়োজিত করার সুযোগ আছে কিনা তাও জানতে চাওয়া হয়েছে। বিমান বাহিনীর সদস্যদের ভাতা প্রদান ও বেবিচকের বার্ষিক আয় ব্যয়ের সাথে এর খরচ সামঞ্জস্যপূর্ণ হবে কিনা তার তথ্য চেয়েছে অর্থ মন্ত্রণালয়ের উপসচিব স্বাক্ষরিত এ চিঠিতে। এদিকে গত 3 নভেম্বর বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের পৃথক আরও একটি চিঠিতে 2021 সালের অনুমোদিত সংখ্যা হতে ধাপে ধাপে বিমান বাহিনীর সদস্য সংখ্যা বৃদ্ধির বিষয়ে ব্যাখ্যা চাওয়া হয়েছে। তবে বিমানবন্দরের সার্বিক নিরাপত্তার দায়িত্ব বেবিচকের রয়েছে বলে জানান বেবিচক প্রধান। তো নিরাপত্তার দায়িত্ব কার 84 অনুযায়ী সিভিল এভিয়েশন অথরিটি চেয়ারম্যানকে পুরো দায়িত্ব দেওয়া হয়েছে। কে কোথায় কোন ডিউটি করবে, কোন রেসপন্সিবিলিটি কমপ্লিটলি দায়িত্ব তার। সেই অনুযায়ী সমস্ত দায়িত্ব ভাগ করে দিয়েছে, সবাই তার জায়গার মতো দায়িত্ব পালন করছে। এখন একটা এয়ারপোর্টে কিন্তু 24টা অর্গানাইজেশন আপনার কাজ করে, তো 24টা অর্গানাইজেশনের ভিতরে কিন্তু ভালো সম্পর্ক থাকা দরকার। টার্মিনাল কারো অফিস নিয়ে বসে থাকার জায়গা নয় বলেও মন্তব্য করেন তিনি। থার্ড টার্মিনালে কিন্তু আমরা যেটা করব সেটা হলো আমাদের প্যাসেঞ্জার ফ্রেন্ডলি করবো, অফিস বেজ না, সবাই অফিস নিয়ে বসে থাকবে এরকম না। দিস উইল বি এ প্রফেশনাল এয়ারপোর্ট, ইটস এ টার্মিনাল, ইটস নট এ এয়ারপোর্ট। এয়ারপোর্ট কিন্তু পুরোটাই মিলে এয়ারপোর্ট, টার্মিনাল 1, টার্মিনাল 2, টার্মিনাল 3। সো আমি যদি একই কনসেপ্ট চিন্তা করি, টার্মিনাল 3তে আমি টার্মিনাল 1, 2তে যেভাবে অফিস নিয়ে বসে আছি সবাই হয়ে যাবো, সেই কনসেপ্টে গেলে কিন্তু উইল গো রং। এর আগে বিমানবন্দরের নিরাপত্তা সংস্থা এফসেকের সঙ্গে এপিবিএন এর অফিস সংক্রান্ত দ্বন্দ্বের জেরে বিমানবন্দর থানায় জিডি করে এপিবিএন। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা। এখনো শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখছে মৎস্য অধিদপ্তর। সম্প্রতি কাগজে কলমে তাকে সম্মাননা দেওয়ার নামে লাখ লাখ টাকা হাতানোর চেষ্টা করেছে দপ্তরটি। এমন কর্মকাণ্ডে কয়েকজন অসাধু কর্মকর্তার সঙ্গে খোদ মহাপরিচালকের সম্পৃক্ততা উঠে এসেছে দেশ টিভির অনুসন্ধানে। বিষয়টি হিসাব বিভাগের নজর এলে আটকে দেওয়া হয় বিলটি। MA আজিমের রিপোর্ট। শেখ হাসিনা পালিয়েছে 5 আগস্ট, অথচ 22 আগস্ট তাকে মাননীয় প্রধানমন্ত্রী উল্লেখ করে বিশেষ সম্মাননা পদক দেওয়ার নামে আর্থিক মঞ্জুরি প্রদান করেছেন মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক জিল্লুর রহমান। বিষয়টি জানতে মৎস্য ভবনে দেশ টিভি টিম খরচ না করে মঞ্জুরি প্রদানের বিষয়টি অকপটে স্বীকার করেন মহাপরিচালক। খরচটা কি হয়েছে আসলে? না, আসলে হয়নি। এটা অবজেকশন আসছিল নাকি? অবজেকশন। আচ্ছা, যে খরচটা হলো না তাহলে সেটা আপনি কিভাবে ছাড় করলেন?
স্যার কোথায় হলো? এই যে আপনি স্বাক্ষর করেছেন আমি এটা মঞ্জুরি প্রদান করেছি। উল্টো জানতে চান অর্থ লোপাট চেষ্টার এ তথ্য প্রমাণ কিভাবে পেল দেশ টিভি। এটা কাগজটা আমার অফিস থেকে গেছে, কিভাবে গেল? এটা কি আপনার হ্যাঁ, আমার স্বাক্ষরিত। তার মঞ্জুরি পেয়েই 25 আগস্ট ক্রয় সরবরাহ ও সেবা বাবদ ব্যয়ের বিল তৈরি করেন প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ কামরুজ্জামান। এবার তার মুখোমুখি দেশ টিভি টিম। কামরুজ্জামানের দাবি, মহাপরিচালক মঞ্জুরি দেয়ায় বিলটি তৈরিতে বাধ্য ছিলেন তিনি। কারণ এটা কেন করে যে আমাদের ডিজি স্যাররা অনেক ধরুন প্রতিদিন শত শত স্বাক্ষরের বিষয় থাকে, তো সেটার হয়তো বা টাইম থাকে না। তো আমাদের যারা সাবডিগ্রেড করা থাকে তারা এই যে মঞ্জুরি আদেশ এটা দেখে করে, কিন্তু এই মঞ্জুরি আদেশ হওয়ার আগ পর্যন্ত কত বড় একটা লম্বা প্রসেস অতিক্রম করতে হয়েছে, এবং আমাদেরকে কিন্তু এর চেয়ে বেশি দেখার সুযোগ নেই। আসলে আমরা যখন এটা নিয়ে, কারণ ফার্স্টে তো আসলে এটা ক্যাচ করতে পারিনি, তাই না, সত্য কথা, কারণ আমাদের প্রতিনিয়ত অনেক রকমের বিষয় থাকে, তখন তো অবশ্যই আমরা অনুতপ্ত হয়েছি। পরিস্থিতি বুঝতে পেরে সটকে পড়েন হাসিনাকে প্রধানমন্ত্রী বানিয়ে ভুয়া বিল তৈরির আরেক কারিগর, জেলা মৎস্য কর্মকর্তা রিজার্ভ মোহাম্মদ মামুনুর রশিদ। বিষয়টি নিয়ে কথা বলতে এবার হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয়ে দেশ টিভি। প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় বিলটি আটকে দেয়া হয় বলে জানান তিনি। ওরা এখানে রেফার করার পরে কিন্তু আমরা পাস করি নাই, ঠিক আছে। আর মনে করেন একটা বিল পাস করার ক্ষেত্রে কিছু কিছু জিনিস থাকে যে এখন নাই, তার বিল আমি পাস করবো কীভাবে? যতক্ষণ পর্যন্ত প্রপার অথরিটি যা ইচ্ছা করুক গিয়া, প্রপার অথরিটি প্রপার কাজ সুষ্ঠুভাবে সমাধান হয়েছে এই ধরনের ডকুমেন্ট আমাদের কাছে না দিব, ততক্ষণ পর্যন্ত আমরা কোনো বিল পাস করবো। তার মানে তারা তো বিষয়টা এক প্রকার তারা হয়তো বুঝে ফেলছে ইতিমধ্যে, বুঝে, এবং শুধু দায়িত্ব এই বিলটা পাঠানোর পরে আমি দায়িত্বশীল যারা তাদেরকে বলছি যে আপনাদের এই কাজগুলি ঠিক না। পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সম্মাননা জানাতে ক্রেস্টের বিল ধরা হয়েছিল 1,71,100 টাকা। এম এ আজিম, দেশ টিভি, ঢাকা। আগামী জাতীয় নির্বাচন সামনে রেখে ইসলামী দলগুলোর বৃহত্তর জোট হতে পারে বলে আভাস দিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। দেশ টিভিকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, আগামী 1.5 বছরের মধ্যে প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচন চায় তার দল। তবে মতপার্থক্য থাকলেও জামায়াতের সাথে যোগাযোগ রাখছেন বলে জানান মুফতি সৈয়দ রেজাউল করিম। বিস্তারিত শাহিদুজ্জামান সাকিবের রিপোর্টে। রাজনীতির মাঠে সরব থাকলেও গেল দশকে কোনো আসন থেকে জয় পায়নি ইসলামী আন্দোলন বাংলাদেশ। তবে হাসিনা সরকার পতনের পর নতুন করে আলোচনায় এসেছে দলটি, বেড়েছে দলটির ভক্ত সমর্থকও। এবারও হাত পাখা মার্কা নিয়ে মাঠে থাকতে চায় নেতাকর্মীরা। রাজনীতি ও আগামীর বাংলাদেশ নিয়ে দেশ টিভিকে বিশেষ সাক্ষাৎকার দিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। জানিয়েছেন আগামী নির্বাচন নিয়ে পরিকল্পনাও। সব ঠিক থাকলে নির্বাচনের আগেই গড়তে পারে ইসলামী দলগুলোর নতুন জোট। ইসলামী যে দলগুলো আছে আমরা সবাই যেন নির্বাচনের সময় ইসলামের পক্ষে একটি বাক্স পাঠাতে পারি, এই একটা চিন্তা নিয়ে আমরা কাজ করতেছি এবং ইসলামী দলগুলোর সাথে আমরা যোগাযোগ রক্ষা করে চলছি, তারাও আমাদের সাথে করছে। আমরা চাইতেছি যে নির্বাচনের সময় যেন ইসলামের পক্ষে একটা বাক্সই যায়। এখন এই কার্যক্রমটা আলহামদুলিল্লাহ আশা করি অনেকটা বাস্তবায়ন হবে, এরকম আশাবাদী আমরা। অন্তর্বর্তী সরকারের 100 দিন পার হলেও সংস্কারে কিছুটা বিলম্ব হচ্ছে বলে মনে করেন এই ইসলামী চিন্তাবিদ। বলেন, দ্রুত সময়ের মধ্যে সংস্কার ও নির্বাচন আয়োজন দুটোই জরুরি। প্রয়োজনীয় সংস্কার খুব ত্বরিত করার পরই নির্বাচনী একটা রোডম্যাপ ঘোষণা করা দরকার, খুব ত্বরিত। কারণ তারা এটা পরিষ্কার না করায় জনগণের মধ্যে, রাজনৈতিক দলের মধ্যে একটা কিন্তু প্রশ্ন কিন্তু বারবার আরও বাড়তেছে, আর এটা কিন্তু একটা সংজ্ঞা তৈরি হইতেছে। 1 থেকে 1.5 বছরের মধ্যেই কিন্তু টাইম এর বেশি না হওয়া উচিত। জামায়াতের সঙ্গে দূরত্ব কমিয়ে আনা ও বিএনপির সাথে সখ্যতা নিয়েও কথা বলেন চরমনাই পীর। জামাত যেহেতু একটা উল্লেখযোগ্য বাংলাদেশের দল, সেখানে তাদের আমাদের সাথে সম্পর্ক, যোগাযোগ রক্ষা, এটা আমরা কিন্তু দেশের কল্যাণের জন্য এটা আমরা চাইতেছি। বিএনপি আমাদের সাথে আগে পরে তাদের সম্পর্ক, তাদের সাথে সৌহার্দ্যতা,
এটা আগেও ছিল, এখনও আছে। তবে তারা বর্তমানে যে ক্ষমতার ব্যাপারটাই মুখ্য দেখছে, এটা কিন্তু আমাদের কাছে ভালো লাগছে না। দেশকে ফ্যাসিবাদ মুক্ত রাখতে জাতীয় ঐক্য জরুরি বলেও মনে করেন মুফতি রেজাউল করিম। এই ফ্যাসিস্টের বিরুদ্ধে দেশের পক্ষে জাতীয় ঐক্য থাকা দরকার। শাহিদুজ্জামান সাকিব, দেশ টিভি, ঢাকা। এটা কিন্তু আদানি সহ বিভিন্ন প্রতিষ্ঠানের চুক্তির বিষয়ে পর্যালোচনা করা হবে বলে জানিয়েছেন জ্বালানি উপদেষ্টা ফজলুল কবির খান। বলেন, বিদ্যুৎ আমদানির বিষয়টি দেশি বিদেশি আইনজীবীদের মাধ্যমে খতিয়ে দেখা হচ্ছে। গুরুতর দুর্নীতির প্রমাণ পেলে বাতিল করা হতে পারে চুক্তি। শুক্রবার সকালে নীলফামারীতে পল্লী বিদ্যুৎ সমিতির উত্তর অঞ্চলের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় একথা বলেন তিনি আরও বলেন, নবায়নযোগ্য শক্তি উৎস থেকে বিদ্যুৎ আহরণ করা গেলে ঘাটতি কমানো যাবে। বিদ্যুতের জ্বালানি সংকট নিরসনে গ্যাস কয়লা আমদানি না করে পতিত জায়গায় ও বিল্ডিংয়ের ছাদে নবায়নযোগ্য শক্তি স্থাপনে জোর দেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা। যেসব প্রকল্প হয়ে গেছে, যেমন এটা বিদ্যুৎ উৎপাদন করতেছে, তো এটা তো আপনি বন্ধ করতে পারবেন না, বুঝছেন না? তাহলে তো সারা দেশে এখন হয়ে যাবে, লোডশেডিং হবে। আমরা এই চুক্তিগুলোকে এখন দেশি বিদেশি আইনজীবীদেরকে দিয়ে পরীক্ষা করাচ্ছি এবং এরা ওদের এই পরীক্ষার ভিত্তিতে ওই যে আদালতের যে সিদ্ধান্ত আছে যেগুলোকে রিভাইজ করা, অথবা যদি গুরুতর অন্যায় হয়ে থাকে তাহলে এগুলোকে বাতিল করারও আমরা নেব। তো সেই প্রক্রিয়াটা চলমান আছে। মার্কিন অভিযোগের পর বড় ধাক্কা লেগেছে ভারতের অন্যতম শীর্ষ ধনী গৌতম আদানির ব্যবসায়। এরই মধ্যে তার সম্পদ মূল্য কমেছে 12.4 বিলিয়ন ডলার। সেই সঙ্গে শেয়ার বাজারেও তার প্রতিষ্ঠানের শেয়ার মূল্য নেমেছে ধস। পাশাপাশি 2 চুক্তি বাতিল করেছে কেনিয়া সরকার। এতে ভারতের অর্থনীতিতে প্রভাব পড়ার শঙ্কা বিশেষজ্ঞদের। আরবিত আফসারের রিপোর্ট, জানাচ্ছেন আফরিন মৌ। বড় ধরনের বিপদে পড়েছেন বিশ্বের অন্যতম শীর্ষ ধনী গৌতম আদানি। তার বিরুদ্ধে গ্রিন এনার্জির জন্য সৌরশক্তি প্রকল্পের কাজ পেতে ভারতের সরকারি কর্মকর্তাদের 265 মিলিয়ন ডলার ঘুষ দেওয়ার অভিযোগ তুলেছে যুক্তরাষ্ট্র। অভিযোগটি ভারতের অর্থনীতি এবং আদানি গ্রুপের জন্য অশনি বলছেন বিশ্লেষকরা। খুব আনন্দ। অভিযোগটির পর ফোর্বস ম্যাগাজিন জানায়, বুধবার গৌতম আদানির সম্পদ মূল্য 12.4 বিলিয়ন কমে 46.9 বিলিয়ন ডলারে। গত বৃহস্পতিবার আদানি গোষ্ঠীর শেয়ারের দাম কমে প্রায় 20% পর্যন্ত। এতে ভারতের শেয়ার বাজারে দেখা দিয়েছে অস্থিরতা। আদানি গ্রুপ সংস্থাগুলোর বাজার মূল্য বৃহস্পতিবার হ্রাস পায় 34 বিলিয়ন ডলার। এতে ভারতের অর্থনীতিতে কিছুটা ধাক্কা লেগেছে। মার্কেটে আমরা যা দেখছি, আদানির শেয়ারের 20 থেকে 25% দরপতন হয়েছে। এখনো তা নামছে। আদানি গ্রুপ যুক্তি দিয়ে পরিস্থিতি সামাল দিতে পারলে আবার শেয়ারের দাম বাড়ার সম্ভাবনা আছে। দেশ ছাড়িয়ে ধস নামতে শুরু করেছে বিদেশি চুক্তিগুলোতেও। এরই মধ্যে আদানির সঙ্গে হওয়া 2টি বড় চুক্তি বাতিল করেছে কেনিয়ার প্রেসিডেন্ট। যুক্তরাষ্ট্রের প্রসিকিউটররা আদানির বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ আনার পর এই সিদ্ধান্ত নেয় কেনিয়া প্রশাসন। আদানি গ্রুপ কেনিয়ার প্রধান বিমানবন্দরে 1.85 বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের পরিকল্পনা করেছিলেন। চুক্তি অনুযায়ী 30 বছরের জন্য পরিচালনা করার কথা আদানি গ্রুপের। সাথে বিদ্যুৎ লাইন নির্মাণেও 736 মিলিয়ন মার্কিন ডলারের একটি চুক্তিও ছিল কেনিয়ার জ্বালানি মন্ত্রণালয়ের সাথে। অংশীদার দেশগুলো আমাদের কাছে যেসব তথ্য সরবরাহ করেছে তার কারণে আমি পরিবহন মন্ত্রণালয়, জ্বালানি ও পেট্রোলিয়াম মন্ত্রণালয়ের মধ্যকার সংস্থাগুলিকে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ লেনদেনের চলমান প্রক্রিয়া বাতিল করার জন্য নির্দেশ দিয়েছি। এদিকে আরও অভিযোগ সামনে এলে সামনের দিনগুলো আদানির জন্য ভয়াবহ হতে পারে বলে শঙ্কা বিশ্লেষকদের। নিউজ ডেস্ক, দেশ টিভি। সড়কে বিশৃঙ্খলা ও অপরাধ দমনে মধ্যরাতের রাজধানীর সড়কে চেকপোস্ট বসিয়ে অভিযান চালিয়েছেন সেনাবাহিনী। অভিযানে আইন অমান্যকারী মোটরসাইকেল এবং যানবাহনগুলোর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়। আরও জানাচ্ছেন সহকর্মী NI নাহিদ। রাতে রাজধানীর সড়কে সড়কে পুলিশ ও সেনা টহল, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে চেকপোস্ট বসিয়ে চালানো হয় তল্লাশি।
গত রাতে রাজধানীর মগবাজারে হাতিরঝিল থানা ও সেগুনবাগিচা শিল্পকলা ক্যাম্প আর্মি যৌথভাবে চেকপোস্ট বসিয়ে অভিযান পরিচালনা করে। এ সময় হেলমেট ছাড়া মোটরসাইকেল আরোহী, ড্রাইভিং লাইসেন্স না থাকায় অনেকের বিরুদ্ধে সড়ক পরিবহন আইনে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়। রাতের পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সেনার এমন যৌথ অভিযানে খুশি সাধারণ মানুষ। এই রোডটাতে প্রচুর পরিমাণ ছিনতাই হয়, ওই সাইডটাও খুব ছিনতাই হয়। তো যৌথ অভিযানটা সক্রিয় পুলিশ সহ যেখানে আছেন, এটা আমি মনে করি খুব ভালো এবং অথেন্টিক। ভালো হয়েছে, আমাদের জন্য আসলেই অনেক ভালো হয়েছে। মাঝখানে তো অনেক কিছু ছিল, এখনকার যে সিচুয়েশন সেই সিচুয়েশন অনুযায়ী এটা আসলেই দরকার ছিল। আগামী দিনগুলোতে আমরা চাই এরকম সক্রিয় থাকুক সেনাবাহিনী, পুলিশ। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দিনের পাশাপাশি রাতেও নিয়মিত এমন অভিযান চলমান থাকবে বলে জানায় বাংলাদেশ সেনাবাহিনী। এনআই নাহিদ, দেশ টিভি, ঢাকা। নতুন নিয়োগপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার ও 4 নির্বাচন কমিশনার শপথ নেবেন রোববার। ওই দিন দুপুর 1:30টায় নতুন কমিশনারদের শপথ পাঠ করাবেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন সাংবিধানিক ক্ষমতা বলে অবসরপ্রাপ্ত সচিব AMM নাসির উদ্দিনকে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ দিয়েছেন। একই সঙ্গে নির্বাচন কমিশনের আরও 4 কমিশনারকেও নিয়োগ দেন রাষ্ট্রপতি। নির্বাচন কমিশনাররা হলেন অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব আনোয়ারুল ইসলাম সরকার, অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ আব্দুর রহমানেল মাসুদ, অবসরপ্রাপ্ত যুগ্ম সচিব বেগম তাহমিদা আহমেদ এবং অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। দায়িত্ব নেওয়ার পর প্রধান নির্বাচন কমিশনার নাসির উদ্দিন বলেন, জাতিকে একটি অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে চায় তার কমিশন। নিত্যপণ্যের দাম কমাতে না পারলে অন্তর্বর্তী সরকারের ওপর জনগণের আস্থা কমে যাবে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আর নির্বাচন কমিশন গঠন গণতন্ত্রের পথে একটি পদক্ষেপ উল্লেখ করে কথার চেয়ে কাজ বেশি করে নিজেদের প্রমাণ করতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। বিস্তারিত সাইফুল রিপনের প্রতিবেদনে। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের নারকীয় গণহত্যার প্রতিবাদে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে জাতীয়তাবাদী রিকশা ভ্যান অটো চালক দল। সকল অপরাধের নিরপেক্ষ বিচার করতে হবে। সমাবেশে গণহত্যার দায়ে পতিত আওয়ামী লীগ সরকার প্রধান ও তার দোসরদের দেশে এনে বিচারের দাবি জানান বক্তারা। বলেন, নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণ রাখা সহ জনজীবনের স্বস্তি দিতে প্রয়োজন একটি নির্বাচিত সরকার। বাংলাদেশের সকল পেশার সকল শ্রেণীর মানুষের দাবি তুলতে হবে। সেই ভারতকে, শেখ হাসিনাকে বাংলাদেশের আইনের আওতায় নিয়ে আসার জন্য বাংলাদেশের সরকার হাতে তুলে দিতে হবে। আপনাদের ঘামের মধ্য দিয়ে, আপনাদের রক্তের দেওয়ার মধ্য দিয়ে আমরা শেখ হাসিনাকে বিদায় করছি, কিন্তু এখনো কি গণতন্ত্র পাইছি আমরা? জিনিসপত্রের দাম কমছে, চাল ডাল তেলের দাম কমছে, বন রুটির দাম কমছে? কমে নাই। এটার জন্যই দরকার একটা নির্বাচিত সরকার। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, নিম্নআয়ের মানুষের সুখ ফিরিয়ে না আনতে পারলে আন্দোলন, সংগ্রাম ও অভ্যুত্থানের আত্মত্যাগ ব্যর্থ হবে। আলুর কেজি তো 70 থেকে 75 টাকা এখনো যদি থাকে, তাহলে মানুষের যে বিশ্বাস একটি গণতান্ত্রিকভাবে গণতন্ত্রের চেতনার প্রতি একটি সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, সেই সরকার মানুষের যে আস্থা, সে আস্থা তো কমতে থাকবে। আজকে ডিম, আজকে তেল, এইটা কয়েকটা কোম্পানি এখনো নিয়ন্ত্রণ করছে এর দাম। সেই কোম্পানিগুলোকে আপনারা ধরছেন না কেন? এর আগে জাতীয়তাবাদী প্রচার দলের 13তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল জানান, নবগঠিত নির্বাচন কমিশনের ওপর আস্থা রাখতে চায় বিএনপি। নতুন নির্বাচন কমিশনের উপরে আস্থা রাখতে চাচ্ছি, তবে আমাদের অনুরোধ থাকবে যে কথা কম বলে বেশি কাজ দিয়ে সেটা প্রমাণ করার চেষ্টা করা উচিত। শুরু থেকেই একটু কম কথা, একটু বেশি কাজ, তাহলে আমরা আশান্বিত হব যে না, যেটুকু বলেছেন এটুকু বাস্তবে আসলে দেখা যাবে।
পতিত আওয়ামী লীগ সরকারের সময় অন্যায়ভাবে কেড়ে নেয়া খালেদা জিয়ার সেনানিবাসের বাসভবন ফিরিয়ে দিতে ব্যবস্থা নিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বানও জানান মোয়াজ্জেম হোসেন আলাল। এই সরকারের পক্ষ থেকে এমন কোনো পদক্ষেপ গ্রহণ করা হোক যাতে তিনি আবার তার সেই হৃদয়ের ক্ষতটাকে সারিয়ে উঠতে পারেন। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। নির্বাচনের দিকে এগিয়ে যেতে সব রাজনৈতিক দল এবং ছাত্র জনতার প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নির্বাচন যত দ্রুত হবে ততই দেশের মানুষের জন্য মঙ্গল বলেও মন্তব্য করেন তিনি। শুক্রবার সন্ধ্যায় যশোর বিডি হলে জেলা বিএনপির আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন তিনি। বিএনপির নাম ভাঙিয়ে কেউ অরাজকতা সৃষ্টি করলে তাদেরকে কঠোর হস্তে দমন করতে জনগণের প্রতি আহ্বান জানান মির্জা ফখরুল। জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী, জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট সাবিরুল হক সাবু, খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ ইসলাম অমিত সহ জেলা বিএনপির সিনিয়র নেতারা। প্রশাসনের সংস্কার, বিচার বিভাগের সংস্কার, অর্থনীতির ন্যূনতম সংস্কার, এই বিষয়গুলো করে আমরা একটা নির্বাচনে যেতে পারি। আমরা কিন্তু পরিষ্কার বলেছি যে আমরা এককভাবে এই নির্বাচনের পরে সরকার গঠন করতে চাই না। আমরা সমস্ত রাজনৈতিক দলগুলোকে নিয়ে যারা আন্দোলন করেছে এই ফ্যাসিস্টের বিরুদ্ধে তাদের সকলকে নিয়ে আমরা একটা সরকার গঠন করতে চাই যারা এই সংস্কারগুলো করবেন। দর্শক, উত্তরবঙ্গে বেড়েছে শীতের দাপট, পরিবর্তন আসছে জীবনযাত্রায়। আর আরো জানতে ঠাকুরগাঁও থেকে সরাসরি আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী শাকিল মাহমেদ। শাকিল, শীতের দাপট কেমন দেখছেন আপনি? যতদিন যাচ্ছে শীতের তীব্রতা তত বাড়ছেই। আমরা এখানে কোনো আবহাওয়া অফিস নেই, কিন্তু জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর তথ্য মতে তারা এখানে প্রতিদিনই তাপ নিয়ন্ত্রক যন্ত্র দিয়ে তাপমাত্রা পরিমাপ করেন। সেই হিসাবে আমরা লক্ষ্য করেছি যে গত কয়েকদিন ধরে ঠাকুরগাঁয়ে সর্বনিম্ন 16 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং সর্বোচ্চ 29 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ওঠানামা করছে। এবং আমরা লক্ষ্য করছি যে এই যত রাত গভীর হয় শীতের তীব্রতা তত বাড়ে, এবং এটি সকাল 8টা থেকে 10টা পর্যন্ত এই শীতের কনকনে ঠান্ডা অনুভূত হয়। আমরা লক্ষ্য করেছি যে এই অঞ্চলের যারা ছিন্নমূল আয়ের মানুষ আছেন তারা এই শীতে প্রচন্ড কষ্ট করছেন। এবং আরো যদি বলি যে এখানে সকাল ভোরের পরে যে সকাল আলো ফোটে তখন আমরা দেখি যে গাড়িগুলো হেডলাইট জ্বালিয়ে চলাফেরা করে। আমার সাথে একজন পথচারী রয়েছেন, আমরা একটু তার সাথে কথা বলবো যে এই অঞ্চলে কেমন শীতের তাপমাত্রা দেখছেন এবং কি মনে হচ্ছে যে শীতের তাপমাত্রা। আমাদের ঠাকুরগাঁও জেলায় আসলে সবসময় সবার আগে শীত আসে, সবার শীতে শীত যায়, যার কারণে আসলে আমরা যদি সমস্যায় পড়ি যে সকালবেলা বেরোয় আবার যে সমস্ত বাচ্চারা শীতকালীন যে মানে শীতের সময় যে রোগটি হয় বিশেষ করে জ্বরে আমরা দেখতে পাই। এবং সকালবেলা উঠলে আসলে আমাদের যেমনটি তিনি জানাচ্ছিলেন যে শীতের সম্পর্কে আমরা জেলা প্রশাসনের সঙ্গে কথা বলেছি, তারা শীত মোকাবেলায় সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করছে বলে আমাদেরকে জানিয়েছেন। এই ছিল ঠাকুরগাঁও থেকে শীতের সর্বশেষ তথ্য। লীনা। শাকিল আহমেদ, আপনাকে ধন্যবাদ। জনমানুষের কল্যাণে আগামী দিনে সক্রিয় থাকবে বিমান বাহিনী বলে জানিয়েছেন বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। শুক্রবার তেজগাঁওয়ের শাহীন হলে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে একথা বলেন তিনি। মুক্তিযুদ্ধে বিমান বাহিনীর অবদান তুলে ধরে তিনি বলেন, বাংলাদেশ বিমান বাহিনী সুশৃঙ্খল বাহিনীতে পরিণত হয়েছে। এটিকে আরো শক্তিশালী করতে অপারেশনাল এবং প্রশাসনিক সক্ষমতা বৃদ্ধিতে কাজ চলমান রয়েছে বলে জানান তিনি। আমি আপনাদের আশ্বস্ত করছি যে একটি গণমুখী, জনস্বার্থে নিবেদিত ও কল্যাণকামী রাষ্ট্র গঠনে বাংলাদেশ বিমান বাহিনীর সকল সদস্য যে কোনো প্রয়োজনে মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছে এবং দেশের আর্থমানবিক বা আর্থসামাজিক উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখছে এবং রাখবে।
দেশমাতৃকার প্রতিরক্ষার পাশাপাশি বাংলাদেশ বিমান বাহিনীর সকল সেবাধর্মী কার্যক্রম ভবিষ্যতে অব্যাহত থাকবে বলে আমার দৃঢ় বিশ্বাস। দপ্তরের চাকরি করে নিজ খরচে 7 বছরে 8,000 গাছ লাগিয়েছেন কুড়িগ্রামের আনোয়ার হোসেন। সড়কের পাশে পতিত স্থানে এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শোভা পাচ্ছে তার লাগানো নানান প্রজাতির গাছ। প্রকৃতি এবং গাছের প্রতি এমন ভালোবাসা থেকে অভিভূত স্থানীয়রা। মোহাম্মদ জুয়েল রানার প্রতিবেদন, জানাচ্ছেন জান্নাতুল মোহনা। নিজের হাতে গড়েছেন নার্সারি, সেখান থেকে প্রায় প্রতিদিন গাছের চারা তুলে মোটরসাইকেলে বেঁধে নেন। গন্তব্য বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, অফিস আদালত, সড়ক কিংবা কোনো পতিত জমি। 7 বছর ধরে এভাবেই গাছ রোপণ করছেন কুড়িগ্রাম সদর উপজেলার হলখানা ইউনিয়নের আরাজি পলাশবাড়ি এলাকার আনোয়ার হোসেন। সদরের টাপুরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিস সহায়ক হিসেবে চাকরি করা আনোয়ার অবসর পেলেই গাছের চারা নিয়ে ছুটে যান জেলার বিভিন্ন স্থানে। এ পর্যন্ত 8,000-এরও বেশি গাছ লাগিয়েছেন তিনি। তার নিজের হাতে লাগানো আম, জাম, কাঁঠাল, বকুল, বট, সোনালু ও কৃষ্ণচূড়া সহ বিভিন্ন প্রজাতির গাছ শোভা পাচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠান ও সড়কের দুপাশ জুড়ে। এছাড়াও পৌর কর্তৃপক্ষ ও সড়ক বিভাগের অনুমতি নিয়ে সড়ক বিভাজনগুলোতে গড়ে তুলেছেন ফুলের বাগান। এতে বহুগুণে বেড়েছে শহরের সৌন্দর্য। বৃক্ষ ও প্রকৃতির প্রতি আনোয়ারের এমন ভালোবাসায় বৃক্ষপ্রেমী নাম দিয়েছেন স্থানীয়রা। বিভিন্ন জায়গায় গাছ লাগাইছে, খুব সুন্দর। এলাকার মানে সব গাছের ফল পাড়িয়ে খায়। এই নদী সংরক্ষণের বাঁধের উপর দিয়ে এত সুন্দর করে কৃষ্ণচূড়া গাছ লাগানো হয়েছে, যার ফলে মানুষ এখানে মানে ছায়া পায়। আমরা আসি, দেখতেও অনেক সুন্দর লাগে। প্রকৃতির প্রতি গভীর টান থেকে দীর্ঘদিন ধরে গাছ রোপণ করে আসছেন আনোয়ার। সরকারি বেসরকারি সহায়তা পেলে আরও উৎসাহ নিয়ে কাজ করতে পারবেন বলেও জানান তিনি। এবং শহর কেন্দ্রিক যে জায়গাগুলো রয়েছে, যেখানে কাঠবাদাম, কৃষ্ণচূড়া এবং বিভিন্ন রোড ডিভাইডে ফুলের বাগান রয়েছে, সেই বাগানগুলো এখন সবাইকে ভালো লাগে, আমাকেও খুব ভালো লাগে। তো এগুলো করতে গিয়ে আমি অর্থনৈতিকভাবে খুবই মানে সংকটে পড়ি, যার কারণে আমার চাহিদা অনুযায়ী আসলে আমি এগুলো করতে পারতেছি না। তার এমন কাজে বিত্তবানদের পাশে দাঁড়ানোর প্রত্যাশা স্থানীয় জনপ্রতিনিধির। চেয়ারম্যান হিসাবে তাকে আরও উৎসাহিত করতেছি যেন আরও দীর্ঘদিন এই কাজগুলো করে। এই আনোয়ারকে যদি সমাজের বিত্তবান মানুষ এবং সরকারিভাবে যে কোনো পৃষ্ঠপোষকতা প্রদান করা হয়, তাহলে পরিবেশ বান্ধব পরিস্থিতি তৈরি হবে। আনোয়ারের এমন মহতী উদ্যোগ ছড়িয়ে পড়ুক সারা দেশে, এমনটাই চান বৃক্ষপ্রেমীরা। নিউজ ডেস্ক, দেশ টিভি।